Welcome students, welcome to another video lecture of Bioniest Learning. আমরা Bioniest Learning এ CC6, CC7 আর CC5 থার্ড সেমিস্টারের এই তিনটে যে কোর কোর্স আছে এই তিনটে কোর কোর্স নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তার মধ্যে আমরা যে CC7 অর্থাৎ কিনা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য যে CC7 বা আমি যদি ইন জেনারেল বলি জেনেটিক্সে আমরা অনেকগুলো টপিক পড়েছি, যেমন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স পড়েছি, যেমন মাল্টিপল অ্যালিল পড়েছি, যেমন এপিস্ট্যাসিস পড়েছি, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো আমরা পড়েছি। আজকে আমরা প্ল্যান্ট অর্গানাইজেশন সম্বন্ধে জানব। টুডে উই আর গোয়িং টু ডিসকাস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ প্ল্যান্ট অর্গানাইজেশন, দ্যাট ইজ প্ল্যান্ট টিস্যু। এই প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে আজকে আমরা জানব। হোয়াট ইজ প্ল্যান্ট টিস্যু? ফার্স্ট অফ অল আমরা জানবো টিস্যু কাকে বলে, হোয়াট ইজ প্ল্যান্ট টিস্যু, হাউ দে ওয়ার্ক, and what are the classification of the different types of plant tissue. তো এই প্ল্যান্ট টিস্যুর বিভিন্ন রকম যে ফাংশনসগুলো আছে, তার যে ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশনসগুলো আছে সেগুলো আমরা এখানে খুব ভালো করে দেখব। আর আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে হোয়াই প্ল্যান্ট টিস্যু হ্যাভ দ্য সো মাচ রিজিড স্ট্রাকচার দ্যান দ্য অ্যানিমাল ওয়ান। অ্যানিমাল টিস্যুর থেকে প্ল্যান্ট টিস্যুর মধ্যে রিজিডিটি বা ডিউরেবিলিটি বা সাস্টেনেবিলিটি সব থেকে বেশি কেন, এবং দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল টিস্যু ইজ নট স্ট্রঙ্গার দ্যান এনি নর্মাল প্লান্ট। এ নর্মাল উডি প্ল্যান্ট টিস্যু ইজ মাচ মোর স্ট্রঙ্গার দ্যান এ নর্মাল অ্যানিমাল টিস্যু। যে কোনো একটা অ্যানিমাল টিস্যুর থেকে কোনো একটা উডি প্ল্যান্টের যে টিস্যু সিস্টেম থাকে দ্যাট ইজ মাচ মোর স্ট্রঙ্গার অ্যান্ড ডিউরেবল। এবং এই জন্য আমরাও দেখতে পাবো যে যারা ডিকম্পোজার আছে দে হ্যাভ ডিফারেন্ট আদার টাইপস অফ এনজাইমেটিক কনসেন্ট্রেশন টু ডিকম্পোজ দ্য অ্যানিমাল টিস্যু অ্যান্ড প্ল্যান্ট টিস্যু। তাহলে অ্যানিমাল এবং প্ল্যান্ট টিস্যুর মধ্যে বেসিক ডিফারেন্সটাও আমরা জেনে নেব। তাহলে আমরা আজকে স্টার্ট করছি প্ল্যান্ট টিস্যু, দ্যাট ইজ অর্গানাইজেশন অফ অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মে অর্গানাইজেশন বা কোনো একটা বডি অর্গানাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেই বডি কী নিয়ে তৈরি। অবভিয়াসলি যে কোনো অর্গানিজম একটা সেল নিয়ে তৈরি। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ এন অর্গানিজম, এটা আমরা সবাই জানি। যে কোনো কাজ বা যে কোনো ফাংশন কোনো একটা সেলের, সেটা সব থেকে বেশি পারফর্মের জন্য যেটা ইম্পর্টেন্ট অর্গান থাকে কোনো একটা অর্গানিজমের মধ্যে, দ্যাট ইজ দ্য সেল। সো অল দ্য ফিজিওলজিক্যাল ওয়ার্ক অ্যান্ড অল দ্য জেনেটিক্যাল ওয়ার্ক অ্যান্ড অল দ্য আদার ওয়ার্কস are controlled and coordinated by different kinds of cell. But in a multiple organism or multicellular organism, a single cell is not responsible for coordinating all the works. তাহলে প্রত্যেকটা ওয়ার্ককে কোঅর্ডিনেট করা বা প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে কোঅর্ডিনেশন রাখাটা মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সেলের কখনো কাজ হতে পারে না। তাহলে সেক্ষেত্রে দ্য সেল হ্যাভ টু বি ডিভাইডেড ইন মাচ মোর increasing number, and as well as they are differentiated in different types of groups. In these groups the cells are functioning or the groups are functioning as they are according to their function. যেরকম ফাংশন থাকে সেরকম ফাংশনে আমরা টিস্যুদেরকে এই গ্রুপদেরকে সেল গ্রুপদেরকে ফাংশন করতে দেখি। এই গ্রুপ অনুযায়ী আমরা এদেরকে ডিফারেন্ট টাইপস অফ নোমেনক্লেচার দিই। এই ডিফারেন্ট টাইপস অফ নোমেনক্লেচার যেটা আমরা দিই সেটাকেই আমরা পরবর্তীকালে প্ল্যান্ট টিস্যু হিসেবে ট্রিট করে থাকি। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানবো যে হোয়াট ইজ টিস্যু। তাহলে টিস্যু কি? টিস্যু ইজ ডিরাইভ ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড টিস্যু, যার মানে হচ্ছে ওভেন। ওভেন মানে হচ্ছে নেটওয়ার্ক, একটা ক্রস লিঙ্কিং নেটওয়ার্ক অফ সামথিং ইজ কল দ্য ওভেন। আর এটা হচ্ছে টিস্যু, যেটা আমরা অ্যাকচুয়ালি টিস্যু ইজ এ ইংলিশ ওয়ার্ড, ইটস ডিরাইভ ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড টিস্যু, তার মানে হচ্ছে ওভেন বা নেটওয়ার্ক। এবার সেল, বেসিক্যালি আমরা সেলকে কি দেখি? সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। যখন অনেকগুলো সেল পারফর্মিং দ্য সেম, সে ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার
একটা অ্যাকশন বা কোনো একটা পার্টিকুলার একটা ফাংশন অনেকগুলো সেল ডিফারেন্ট এরিয়াতে থেকে পারফর্ম করছে, তাহলে আমরা বলতে পারি ওই সেলগুলোর ডিফারেন্ট এরিয়াতে তারা থাকছে, তাদের রিজিয়নটা ডিফারেন্ট, কিন্তু দে আর পারফর্মিং দ্য সেম। তো দ্যাট টাইপ অফ সেলস হুইচ আর পারফর্মিং সেম আর ক্লাস্টার টুগেদার। এটাকে আমরা অন্যরকমভাবেও বলতে পারি। কীরকমভাবে বলতে পারি ভালো করে দেখো। সে দিস ইজ এ সেল, একটা ইউনিসেল, এটা ডিভাইড করলো, ডিভাইড করে দুটো হলো, ডিভাইড করলো, ডিভাইড করে চারটে হলো, ডিভাইড করলো, এখান থেকে 8টা হলো। নাও দিস 8 সেল আর ক্লাস্টার ইন এ পার্টিকুলার এরিয়া। দিস 8 সেলস আর ক্লাস্টার ইন এ পার্টিকুলার এরিয়া। একটা কোনো পার্টিকুলার এরিয়ায় এই 8টা সেল ক্লাস্টার করে রয়েছে, দিস 8 সেলস। নাও দিস 8 সেলস আর ক্লাস্টার ইন দিস এরিয়া। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রত্যেকটা এই যে 8টা সেল তৈরি হলো একটা সেল থেকে বাই সাকসেসিভ ডিভিশন, তাহলে এই প্রত্যেকটা সেল, এই সেলটার যা ফাংশন ছিল সেটা এই দুটো সেল পারফর্ম করবে, এটার ফাংশন এই 4টে, এবং এই 4টের যা ফাংশন ছিল সেটা এই 8টা সেল ফাংশন করবে। এইরকম করেই তো একটা ইউনিসেলুলার অর্গানিজম থেকে একটা মাল্টিসেলুলার অর্গানিজম অরিজিন করেছে। তাহলে আমরা বলতে পারি এই ইউনিট সেল বা একটা ইউনিসেলটার যে ফাংশন করছিল সেটা এই 8টা সেল ফাংশন করবে, যারা কোনো একটা কারণে একটা ক্লাস্টার হয়ে গেছে। তাহলে দিস ক্লাস্টার উইল পারফর্মিং দ্য সেম, যেটা এই 8টা সেল ইন্ডিভিজুয়ালি পারফর্ম করছিল সেটা এই ক্লাস্টারটা একই সঙ্গে পারফর্ম করবে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দিস সেল অ্যান্ড দ্যাট ক্লাস্টার অফ সেল। হোয়াট আর দ্য ডিফারেন্স? না, এটা একটা ইউনিট সেল আর এটা হচ্ছে একটা ক্লাস্টার অফ সেল। But what is the similarity? Both of the cell are functioning the same and their origin is also same. বা আমি বলতে পারি এই দুটো সেলের যা ফাংশন এই 8টা সেলেরও একই ফাংশন, মানে এই দুটো সেল ইনিশিয়ালি যা ফাংশন করছিল আফটার সাম টাইম এই 8টা সেল সেই ফাংশনটা করছে। এবং হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন দিস টু অ্যান্ড দিস 8 সেল? দে আর সিমিলার ইন অরিজিন, তারা একটাই ইউনিট সেল থেকে অরিজিনেট করেছে। সো তাদের অরিজিনটা এক অ্যান্ড দে আর ফাংশন ইজ অলসো সেম। এই দুটো সেল ইনিশিয়ালি যেটা ফাংশন করছিল সেটাই 8টা সেল এখন ফাংশন করছে। সো তাদের ফাংশনটাও সেম, তাহলে তাদের অরিজিনটাও সেম এবং তাদের ফাংশনটাও সেম। তাহলে আমরা বলতে পারি এই ক্লাস্টারটা হচ্ছে দ্য অ্যাসেম্বলি অফ সিমিলার সেলস অ্যান্ড দেয়ার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। অবভিয়াসলি এই সেলগুলোর যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা থাকবে, যেটা কিনা আউট অফ মানে সেলুলার ম্যাট্রিক্স থেকে আলাদা, সেই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাও পর্যন্ত তারা একসঙ্গে ক্লাস্টারের মধ্যে আনবে। তাহলে এই 8টা সেলের যা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাও আমার একই জায়গায় চলে আসবে। সেই জন্য আমরা বলেছি সেম ফাংশনিং অ্যান্ড পারফর্মিং, সেম ফাংশন পারফর্মিং। তাহলে সেম ফাংশন পারফর্মিং দিস ক্লাস্টার, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে দিস ক্লাস্টার অফ সেল, এই ক্লাস্টার অফ সেল বা এই কম্বিনেশন অফ সেল। তাহলে এইটা হচ্ছে সেল, সিঙ্গেল সেল ছিল কোনটা? এটা হচ্ছে সেই ইউনিট সেল। এই ইউনিট সেল থেকে যখন 8টা সেল তৈরি হলো তারা হয়ে গেল সেম ফাংশন পারফর্মিং ক্লাস্টার অর কম্বিনেশন অফ সেলস। নাও দিস কম্বাইন্ড সেলস আর ক্লাস্টার টুগেদার। এই সেলটা এখানে ছিল আলাদা, এখানে তারা একটা ক্লাস্টার হয়ে গেল। সো দিস সেলস আর ক্লাস্টার টুগেদার ফর্মিং এ ক্লাস্টার অফ সেল অ্যান্ড দিস সেল ইজ কল্ড টিস্যু। তাহলে আমরা যদি ইন শর্ট টিস্যু বলতে কি বুঝি সেটা দেখব। আমি একটু আগেই বললাম, আবার বলছি, অ্যান অ্যাসেম্বলি অফ সিমিলার সেলস অ্যান্ড দেয়ার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফ্রম দ্য সেম অরিজিন অ্যান্ড ক্যারি সেম ফাংশন। তাহলে যে কোনো ক্লাস্টার অফ সেল বা অ্যাসেম্বলি অফ সেল যেটা সেম অরিজিন থেকে অরিজিনেট করে এবং একই ফাংশন পারফর্ম করে, তাদেরকেই একসাথে আমরা টিস্যু বলছি। আমরা বারবার একটা জিনিস জেনেছি যে definition should be like that which carries at least 2 or 3 characters. A definition, if I consider this as a definition of a tissue, let's see if this definition serve the description or the characteristic feature, at least 3 characteristic feature of that tissue. কি থাকবে? Let's see. The assembly of similar cells. So the cells are similar in origin and similar in function. The first characteristic feature of the tissue is
it is a cluster of cells. So it is an assembly of similar cells. Assembly means this is a cluster of cells. This is a cluster of cells, and second characteristic feature that this cluster of all the cells of this cluster are similar in origin and similar in function. So the original similarity and functional similarity is there for the individual of this individual cell of that cluster. এই ক্লাস্টারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে সেলের আমরা সেম অরিজিন অ্যান্ড ফাংশন দেখি। তাহলে আমরা যদি ক্যারেক্টারগুলোকে একবার মার্ক করি, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাসেম্বলি অফ সিমিলার সেলস। কি হিসেবে সিমিলার? না সেম অরিজিন অ্যান্ড পারফর্মিং সেম ফাংশন। অ্যান্ড থার্ড ক্যারেক্টারিস্টিক ফিচার কি? They are assembled together with their extracellular matrix. So the cluster of the individual cell of the cluster has similar origin and similar function, and they are clustered together along with their extracellular matrix. This is the definition of tissue, which clearly indicate three important characteristic feature or main characteristic feature of the tissue. Okay, now this tissue, when it is found in animal, then it is called the animal tissue, and when it is found in plant, then it is called the plant tissue. So now we classify tissue according to their origin. One is called animal and other one is called plant. The animal tissue is found in animal and the plant tissue is found in plant. So obviously যে অ্যানিমাল টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকবে সেগুলো সবগুলো অ্যানিমাল সেলের মতন হবে, দ্যাট ইজ দে আর ডিভয়েড অফ এনি সেল ওয়াল। আর প্ল্যান্ট যে টিস্যুটা থাকবে সেগুলো সবগুলো প্ল্যান্ট সেলের মতন হবে, দ্যাট ইজ অল দ্য সেলস হ্যাভিং সেল ওয়াল স্ট্রাকচার। এই বেসিক ডিফারেন্সটা কিন্তু অ্যানিমাল আর প্ল্যান্টের মধ্যে রয়েছে। এই বেসিক ডিফারেন্স অ্যানিমাল আর প্ল্যান্টের মধ্যে থাকার জন্য আমরা প্ল্যান্ট টিস্যুকে অনেকটা ডিউরেবল বা অনেকটা স্ট্রং দেখি রাদার দ্যান অ্যানিমাল টিস্যু। সো অ্যানিমাল টিস্যু ইজ সামহাউ সফট টিস্যু। তার মানে একটা আমি যদি ধরি একটা বডি বিল্ডারের তোর মাসল যদি ধরি, তাহলে সেই মাসলের মধ্যে যে টিস্যুগুলো রয়েছে, দ্যাট টিস্যু বা তার বডির মধ্যে যে টিস্যুগুলো রয়েছে, দ্যাট টিস্যু is much more softer than a tissue of a large woody plant. একটা কোনো উডি প্লান্টের টিস্যু থেকে কিন্তু তার টিস্যুটা মাচ মোর সফটার, কিন্তু মানে অ্যালং দ্য আদার অ্যানিমাল টিস্যু তার টিস্যুটা স্ট্রঙ্গার। কিন্তু আমরা যখন দুটো টিস্যু দেখব, আমরা যেহেতু অর্গানিজমকে জেনারেলি দুটো ভাগে ভাগ করে থাকি ইনিশিয়ালি, একদম ব্রড ক্লাসিফিকেশন যদি বলি, একটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে প্ল্যান্ট। তাহলে অ্যানিমাল থেকে আমরা যে টিস্যু পাই তাকে আমরা বলছি অ্যানিমাল টিস্যু, আর প্ল্যান্ট থেকে যে আমরা টিস্যু পাই তাকে আমরা বলছি প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যুর বিভিন্ন ডিফারেন্ট ভ্যারাইটিস রয়েছে, বা প্ল্যান্ট টিস্যুর ডিফারেন্ট আমরা টাইপ অফ ক্লাসিফিকেশন দেখতে পাই, যে ক্লাসিফিকেশন আমরা ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্ট টিস্যু দেখতে পাই। তাহলে আবার একবার আমি রিক্যাপ করে দিই, হোয়াট ইজ টিস্যু? টিস্যু ইজ নাথিং বাই দ্য অ্যাসেম্বলি অফ সিমিলার সেলস হ্যাভিং similar origin and similar function. All the cells of the assembly are assembled with their extracellular matrix. Now the classification of tissue, আমরা যদি টিস্যুর ক্লাসিফিকেশন দেখি, তো টিস্যুর ক্লাসিফিকেশনে আমরা টিস্যুকে ফার্স্ট যেটা দেখি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। একটা টিস্যু কীরকম ডেভেলপ করছে বা কোন জায়গায় ডেভেলপ করছে। প্ল্যান্টের তো অনেকগুলো পোর্শন থাকে, এপিক্যাল পোর্শন থাকে, তার ফ্রুট থাকে, তার সিড থাকে, তার রুট এরিয়া থাকে, এরকম যে ভাগগুলো থাকে আমরা জেনারেলি দুটো ভাগ করি, একটাকে আমরা বলি ভেজিটেটিভ স্ট্রাকচার, একটাকে বলি আমরা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে রিপ্রোডাক্টিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক ফিচার আর ভেজিটেটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক ফিচার সম্পূর্ণ আলাদা। তো আমরা যদি ভেজিটেটিভ টিস্যু বা রিপ্রোডাক্টিভ টিস্যু এইরকমভাবে আলাদা না করে আমরা যদি অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট অফ টিস্যু ভাবি, তাহলে টিস্যু তিন রকমভাবে ডেভেলপ করতে পারে। একটা সিড যখন জার্মিনেট করে একটা সিডলিং বা একটা ছোট গাছ তৈরি হচ্ছে, তখন তার মধ্যে গ্রোয়িং টিস্যু ম্যাক্সিমাম থাকবে। এই গাছটা যখন একটা সার্টেন ম্যাচিউরিটি অবধি চলে যায়, তখন তার সার্কামফারেন্স বা সেটা গার্থ বড় হবে, এবং আমরা দেখতে পাই যে তার নোডাল বা ইন্টারনোডাল রিজনে আমরা কিছু স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাই বা টিস্যু দেখতে পাই। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট মিনস অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ডেভেলপমেন্ট, কোন জায়গায় কী ধরনের টিস্যু ডিফারেন্সিয়েটেড হচ্ছে সেটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা তিন ধরনের টিস্যু দেখতে পাই।
One is called meristematic tissue, one is called permanent tissue, and third one is called secretory tissue. তাহলে আমরা তিন ধরনের টিস্যু দেখতে পাই, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু অ্যান্ড সেক্রেটারি টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু আর দোজ হুইচ আর ফাউন্ড অ্যাট দ্য গ্রোয়িং পজিশন অর গ্রোয়িং রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের যে কোনো গ্রোয়িং রিজিয়নের মধ্যে, সেটা একটা লিফের এপিক্যাল পোর্শন হতে পারে, একটা ফ্লাওয়ার বার্ড হতে পারে, একটা ব্রাঞ্চ ইনিশিয়াল হতে পারে, অথবা একটা ফ্রুট মানে ইম্যাচিওর ফ্রুট হতে পারে। যে কোনো জায়গায় যেখানে প্রচুর পরিমাণে তার গ্রোথ দেখা যায়, সেটা আমার রুটের এপিক্যাল পোর্শন বা রুট এপিক্যাল মেরিস্টেম হতে পারে। এরকম যে কোনো জায়গায় যেখানে প্রচুর পরিমাণে গ্রোথ দেখায় বা যেখানে গ্রোথ শো করে প্লান্ট, সেইখানে আমরা যে ধরনের ক্লাস্টার অফ সেল পারফর্মিং দ্য সিমিলার ফাংশন অ্যান্ড ফ্রম দ্য সেম অরিজিন, যে ক্লাস্টার অফ সেল দেখি বা টিস্যু দেখি, তাকে আমরা বলি মেরিস্টেমেটিক টিস্যু। সেই মেরিস্টেমেটিক টিস্যুকে অ্যাকর্ডিং টু দ্য গ্রোয়িং পজিশন, প্রত্যেকটা প্ল্যান্টের গ্রোয়িং পজিশনের আবার তিন রকমের ভাগ থাকে। একটাকে আমরা বলি এপিক্যাল পোর্শন, অর্থাৎ কোনো একটা প্ল্যান্ট এপিক্যালি বা লম্বায় যদি গ্রো করে, তাহলে সেটাকে আমরা বলি এপিক্যাল পোর্শন। এবার একটা প্ল্যান্ট যখন লম্বায় গ্রো করছে, গ্রো করার কিছুদিন পর দেখা যায় যে তার একদম গ্রোয়িং এপিসেস এবং তার মাঝখানের বা নিচের দিকের অংশের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় ডিউ টু ফর্মেশন অফ সাম পার্মানেন্ট টিস্যু। তাহলে এই যে দুটো রিজিয়ন হয়ে গেল, তাহলে দুটো রিজিয়নে আমরা দু রকমের গ্রোথ দেখতে পাবো। আমরা যদি একটা ছবি আঁকি, তাহলে বোধহয় জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা দেখি একটা ছবি এঁকে। এটা একটা খুব কমন একটা ছবি, যেটা আমরা ম্যাক্সিমাম টেক্সট বইগুলোতে পেয়ে থাকি, ক্লাস 11-12 থেকেই আমরা দেখে আসছি। তাহলে এটা যদি আমার একটা প্ল্যান্টের রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে এইটা হচ্ছে তার গ্রোয়িং পার্ট। মানে এটা প্ল্যান্টের রিপ্রেজেন্টেটিভ বলতে আমরা একটা যে কোনো প্ল্যান্টের গ্রোয়িং পার্টটাকে ধরছি, যেখানে আমরা মেরিস্টেমেটিক টিস্যু দেখব। তাহলে এই মেরিস্টেমেটিক টিস্যুর যে তিনটে ভাগ আমরা করেছি, সেটাকে আমরা দেখতে পারি। সো আই এম গিভিং দ্য এপিক্যাল মেরিস্টেম নাম্বার 1, intercalary মেরিস্টেম নাম্বার 2 অ্যান্ড ল্যাটারাল মেরিস্টেম অ্যাজ নাম্বার 3। কারণ আমি তিনটে নাম্বারিং করলাম কেন, আমার ওখানে পয়েন্টিং করতে সুবিধা হবে। তাহলে সেই হিসেবে দেখলে এই জায়গাটা হচ্ছে নাম্বার 1, দ্যাট ইজ এপিক্যাল মেরিস্টেম। তাহলে দ্য মেরিস্টেমেটিক টিস্যু হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য এপিক্যাল গ্রোথ ইজ কল্ড এপিক্যাল মেরিস্টেমেটিক সেল অর এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে মেরিস্টেমেটিক সেল কাকে বলি না, মেরিস্টেমেটিক সেল বলতে আমরা সেই সমস্ত সেলকে বুঝি which have the power of cell division and which are found from the growing portion of the plant, that is called the meristematic cell. আর apical meristematic cell কি? The meristematic cell which are found in the growing point of the growing part of the plant. প্লান্টের যে কোনো গ্রোয়িং পয়েন্ট বা যে কোনো গ্রোয়িং পার্টে আমরা যে মেরিস্টেমেটিক সেলগুলোকে দেখি, তাকে আমরা বলি এপিক্যাল মেরিস্টেমেটিক সেল। আর সেই সেলগুলো ক্লাস্টার হয়ে যে টিস্যু তৈরি করে, দ্যাট ইজ এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে এইখানে এই প্ল্যান্টের এই গ্রোয়িং পোর্শনটা, এপিক্যাল পোর্শনটা যে আমি টিস্যু দেখবো, দ্যাট ইজ কল্ড দ্য এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু? দ্য ফাংশন অফ মেরিস্টেমেটিক টিস্যু ইজ দ্যাট ইট ইজ রেসপন্সিবল ফর গ্রোথ। দ্যাট মিনস ইট হ্যাভ দ্য পাওয়ার অফ সেল ডিভিশন। মেরিস্টেমেটিক যে টিস্যুগুলো থাকে, এর সম্বন্ধে ডিটেলস আমি পরে আলোচনা করব, এখন জাস্ট আমি একটু বলে দিচ্ছি। এখানে যে আমরা যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো দেখি, এই মেরিস্টেমেটিক টিস্যুগুলোর কাজ কি না, এই মেরিস্টেমেটিক টিস্যুগুলোর কাজ হচ্ছে দে আর হ্যাভ দ্য পাওয়ার অফ সেল ডিভিশন। তাদের সেল ডিভিশন পাওয়ার রয়েছে, এই সেল ডিভিশন পাওয়ার থাকার জন্য তারা ডিভাইড করতে পারছে। আমরা জানি গ্রোথ, সেলের গ্রোথের ইনিশিয়াল, একটা যে কোনো জিনিসের গ্রোথকে আমরা 3-4টে পয়েন্টে ভাগ করতে পারি, যেমন সেল ডিভিশন, সেল ইলংগেশন, সেল ম্যাচুরেশন, এই ওভারঅল মিলে আমরা একটা গ্রোথ বলি। তাহলে গ্রোথের ফার্স্ট পার্টটা হচ্ছে কি, সেল ডিভিশন। তাহলে কোনো একটা সেল বা কোনো একটা টিস্যু কোনো একটা গ্রোয়িং রিজিয়নে আছে, তার মানে ধরতে হবে যে তার মধ্যে সেল ডিভিশন পাওয়ারটা খুব ভিগোরাসলি রয়েছে। সো দিস এপিক্যাল মেরিস্টেমেটিক cells or these meristematic cells have the power of cell division. তার মানে এদের সেল ডিভিশনের পাওয়ার রয়েছে, এদের মধ্যে আমরা সফটনেস দেখতে পাই, কারণ যেহেতু এরা সেল ডিভিশন করতে পারছে। এবং এদের মধ্যে আমরা মেরিস্টেমেটিক সেলের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ইন্টারসেলুলার স্পেস আমরা দেখতে পাই। বেশ, এবার পরে যেটা আসি, আমরা দেখতে পাচ্ছি একের পর আমি পয়েন্টিংটা করে দিই, দ্যাট ইজ দ্য নাম্বার 2।
অ্যান্ড ইট রিপ্রেজেন্ট দ্য ইন্টারক্যালারি মেরিস্টেম। দেখা যাচ্ছে যে এইখানে যে মেরিস্টেমেটিক সেলটা রয়েছে, এই মেরিস্টেমেটিক সেলের মাঝখানে একটা গ্যাপ রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে দুই এই পয়েন্টটা প্রিভিয়াসলি অ্যাটাচড উইথ 1, 2 is previously attached with 1, but they are separated by this gap. But they are separated by this gap. This gap is formed by different types of factors. এই গ্যাপটা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে হতে পারে। তার মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে পার্মানেন্ট টিস্যু ফর্মেশন। এখানে যে সেলগুলো ছিল তারা পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে গেছে বা পার্মানেন্ট সেলে কনভার্ট হয়ে গেছে। তার ফলে এই এপিক্যাল মেরিস্টেম আর এই নাম্বার 2 দ্যাট ইজ ইন্টারক্যালারি মেরিস্টেমের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। দেখো এই গ্যাপটা বাড়তে বাড়তে একটা নোডাল রিজিয়নে চলে এসেছে। হাউ I identify this position as a nodal region? Because this position and that position, these two positions are responsible for forming the branches. It may be a leaf, it may be a branch, it may be a flower. তার মানে এই জায়গাটাকে আমরা বলছি নোডাল রিজিয়ন। সো নোডাল অ্যান্ড ইন্টারনোডাল রিজিয়ন কন্টেইনস দ্য ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। অনেক সময় আমরা দেখি ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু ইজ রেসপন্সিবল ফর ডেভেলপিং দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনাল অর্গ্যানস। সো আমরা বলতে পারি যে ইন্টারক্যালারি মেরিস্টেম থেকে বিভিন্ন ইন্টারনাল অর্গান তৈরি হয়েছে, বাট অ্যাকচুয়ালি ইন্টারক্যালারি মেরিস্টেম ইজ রিটেইন at the internodal and nodal region and they are originated from the apical meristem. Apical meristem থেকে তারা পার্মানেন্ট টিস্যু ফর্মেশন হওয়ার জন্য ডিট্যাচড হয়ে গিয়ে ইন্টারক্যালারি মেরিস্টেমটা তৈরি করেছে। তাহলে যখন ইন্টারক্যালারি বলছি তখন নিশ্চয়ই আরেকটা মেরিস্টেমেটিক পার্ট রয়েছে, and that is the lateral meristem. So this lateral portion or this lateral ones are the lateral meristem. Number 3, what is the function of that lateral meristem? দেখো ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু যদি গ্রো করে তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, এই নিচের দিকের পোর্শনে যেহেতু প্রচুর পরিমাণে ল্যাটারাল মেরিস্টেমেটিক সেল রয়েছে, সো ইট ইজ বিকাম আ থিকার অর আ বাল্কি পোর্শন। তার মানে কোনো একটা প্ল্যান্টের সার্কামফারেন্স বা গার্থ যদি বা তার যদি পেরিফেরিয়াল একটা গ্রোথ যদি আমরা ইনক্রিমেন্ট দেখি, তাহলে সেটার জন্য যে মেরিস্টেমেটিক টিস্যু রেসপন্সিবল দ্যাট ইজ কল্ড দ্য ল্যাটারাল মেরিস্টেম। So the meristematic cells which are or the meristematic tissue which are responsible for the lateral growth or circumference growth of the plant is called the lateral meristematic cell. বলা বাহুল্য এই lateral meristematic cell থেকে there is a several evidences that lateral meristem is responsible for forming এই lateral meristem কি ফর্ম তৈরি করে? The lateral meristem is responsible for forming cambium. আমরা এরকম দেখলাম কি এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম and intercalary meristem. These three meristematic cells are positioned according to their function. Apical meristem at the top, intercalary meristem at the middle, and the lateral meristem are at the lateral portion of the plant. Actually, the lateral meristem is responsible for increasing the circumference or girth. Okay. Now, second part is the permanent tissue. অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যু তাদের সেল ডিভিশনের পাওয়ার রয়েছে, বিকজ তারা সেল ডিভিশন করতে পারে। আমরা এখনই দেখলাম কেন সেল ডিভিশন করতে পারে, কারণ সেল ডিভিশন না করলে গ্রোথ হবে না প্ল্যান্টের। সো দ্যাটস ওয়াই দে আর কল্ড মেরিস্টেমেটিক। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু মানে কি? যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এপিক্যাল আর ইন্টারক্যালারি মেরিস্টেমের মধ্যে একটা পার্মানেন্ট টিস্যুর লেয়ার। দ্যাট মিনস দিস সেলস আর লস্ট দেয়ার সেল ডিভিশন অ্যাক্টিভিটি। এই সেলগুলোর সেল ডিভিশন অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে দে আর বিকেম অলমোস্ট ডেড অর পার্মানেন্ট সেল। পার্মানেন্ট মানে কি? যেটা ডিভিশন করতে পারে না সেটাকে আমরা পার্মানেন্ট টিস্যু বলি। তাহলে এই পার্মানেন্ট সেল নিয়ে যে টিস্যু তৈরি হয় তাকে আমরা পার্মানেন্ট টিস্যু বলি। জেনারেলি পার্মানেন্ট টিস্যু কন্ডাক্টিং টিস্যু আর মেকানিক্যাল টিস্যুগুলো পার্মানেন্ট টিস্যু হয়। মেকানিক্যাল টিস্যু মানে যে টিস্যু প্ল্যান্টকে একটা মেকানিক্যাল স্ট্রেংথ দেয় ফর স্ট্যান্ডিং, ফর হোল্ডিং দ্য fruit, heavier fruit, for holding the heavier branches. এই যে পার্টিকুলার পার্টগুলো থাকে, এই পার্টিকুলার পার্টগুলোর জন্য বা এই বিশেষ ধরনের ফাংশনগুলোর জন্য আমরা প্ল্যান্টের মধ্যে কিছু মেকানিক্যাল সাপোর্ট প্রডিউসিং টিস্যু দেখতে পাই। এই টিস্যুগুলোকে আমরা মেকানিক্যাল টিস্যু বলি। অ্যান্ড মেকানিক্যাল টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে দে আর দ্য মেকানিক্যাল সেল। তাদের সেল ওয়ালটা খুব মোটা হয়, তাদের সেল লুমেনটা খুব সরু হয়, এবং সেল লুমেন সরু হওয়ার জন্য কি হয় না, তাদের সাইটোপ্লাজমিক কনসেন্ট্রেশন কম হয়, তাদের মধ্যে অনেক অর্গানালি থাকে যেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। দ্যাটস ওয়াই দে আর বিকাম ডেড। তাহলে এইগুলো এবং কন্ডাক্টিং টিস্যুর মধ্যে আমরা জাইলেম অ্যান্ড ফ্লোয়েম তো দেখেইছি, যারা অলরেডি হ্যাভ দ্য থিকার সেল ওয়ান অ্যান্ড ন্যারোয়ার সেল লুমেন, এবং তাদের মধ্যে অনেকগুলোই দেখেছি আমরা ডেড।
তাহলে কন্ডাক্টিং টিস্যু অ্যান্ড মেকানিক্যাল টিস্যু এগুলোকে জেনারেলি আমরা পার্মানেন্ট টিস্যু বলে থাকি, কারণ এই পার্মানেন্ট টিস্যু মানে তাদের সেল ডিভিশন অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে গেছে, সো দে আর লস্ট দেয়ার সেল ডিভিশন অ্যাক্টিভিটি। নাও কামস দ্য সিক্রেটারি টিস্যু। প্ল্যান্টের ক্ষেত্রে সিক্রেটারি টিস্যুর কাজ কি? আমরা প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিক্রেটারি পার্ট দেখি, যেমন আমরা বলতে পারি কি একটা তার মধ্যে সিক্রেটারি পার্ট হচ্ছে এসেনশিয়াল অয়েল পোর্শন, যেখান থেকে এসেনশিয়াল অয়েল সিক্রেশন হয়। একটাকে আমরা বলছি এনজাইম সিক্রেটারি পোর্শন। এই যে বিভিন্ন ধরনের সেলুলার পোর্শন থেকে বিভিন্ন ধরনের সিক্রেটারি প্রোডাক্টগুলো বের হয়, সেই সেলগুলোকে নিয়ে যে টিস্যু তৈরি হয় সেগুলোকে আমরা বলছি সেক্রেটারি টিস্যু। তাহলে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট আমরা তিন রকম দেখছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য মেরিস্টেমেটিক ওয়ান, দেন ইট ইজ কনভার্টেড ইন্টু পার্মানেন্ট অর সেক্রেটারি টিস্যু। মনে রাখতে হবে সেক্রেটারি টিস্যু আর পার্মানেন্ট টিস্যু ইনিশিয়ালি দে আর বিলংস টু মেরিস্টেমেটিক ওয়ান। তারা প্রথমে কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু ছিল। এই মেরিস্টেমেটিক টিস্যু থেকে যখন তারা কোনো কিছু সিক্রেটারি পার্টে গেল তখন দে আর বিকাম দ্য সেক্রেটারি টিস্যু, অ্যান্ড যখন তারা পার্মানেন্ট হয়ে গেল মানে লস্ট দেয়ার সেল ডিভিশন অ্যাক্টিভিটি, দে বিকাম দ্য পার্মানেন্ট টিস্যু। অনেক ক্ষেত্রে আমরা দেখি দিস সাম অফ দ্য পার্মানেন্ট টিস্যু আর রিগেন দেয়ার সেল ডিভিশন অ্যাক্টিভিটি, এটাকে আমরা বলি ডি ডিফারেন্সিয়েশন। এই ডি ডিফারেন্সিয়েশনের ফলে আমরা সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই, সেকেন্ডারি অ্যাপিয়ারেন্স অফ দ্য প্রাইমারি সেলস। পার্মানেন্ট টিস্যু যেখানে যে সেলটায় গিয়ে হয়ে গেছিল, মানে যে সেলটা বা যে টিস্যুটা ফর্ম করে মেরিস্টেমেটিক টিস্যুর সেল ডিভিশন অ্যাক্টিভিটিটা লস্ট হয়ে গেছিল, সেই জায়গাতে পার্মানেন্ট টিস্যু তৈরি হয়েছিল। কিছুদিন পর আমরা এই পার্মানেন্ট টিস্যুকে যখন আবার সেল ডিভিশন অ্যাক্টিভিটি হতে দেখি তখন আমরা বলি তাদের ডি ডিফারেন্সিয়েশন হচ্ছে। এই ডি ডিফারেন্সিয়েশনের ফলে আমরা এই যেখানে পার্মানেন্ট টিস্যু হয়েছিল তার সেকেন্ডারি অ্যাপিয়ারেন্স দেখতে পাই, তাই তাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলি, যেমন সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, এটসেট্রা এটসেট্রা। আর এরপরে কি হয়, এই সেকেন্ডারি গ্রোথ করার পরেও আমরা অনেক সময় দেখি তাদের সেল ডিভিশন অ্যাক্টিভিটিটা আবার চলে যায়, এটাকে আমরা রিডিফারেন্সিয়েশন বলি। তাহলে তার মানে ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, then permanent tissue formation, then de-differentiation, and again the loss of the differentiation activity, then it is called redifferentiation. তাহলে এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট টিস্যুর ক্লাসিফিকেশন, মেরিস্টেমেটিক, পার্মানেন্ট অ্যান্ড সেক্রেটারি। এরপরে আমরা দেখি হার্বার ল্যান্ডেড 1914-এ ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ দ্য প্লান্ট, উনি এই টোটাল টিস্যু সিস্টেমকে 12টা ডিফারেন্ট টাইপসে ভাগ করেন। এই 12টা যে ডিফারেন্ট টাইপসে ভাগ করেন তাকে উনি 4টে ক্যাটাগরির মধ্যে রাখেন। সো ই ডিভাইডেড দ্য 12 ডিফারেন্ট টাইপস অফ প্লান্ট টিস্যু ইন 4 ক্যাটাগরিজ। তার মধ্যে নাম্বার 1 আই হ্যাভ অলরেডি মেনশন ইন দ্য ডেভেলপমেন্টাল পার্ট, অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল স্টেজ, দ্যাট ইজ কল দ্য মেরিস্টেমেটিক সিস্টেম, যার 3টে পার্ট আমরা জানি, একটা কল এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারকালারি মেরিস্টেম। নাম্বার 2 ইজ দ্য প্রোটেক্টিভ সিস্টেম। দ্য প্রোটেক্টিভ সিস্টেম ইজ দ্য সিস্টেম অফ দ্য প্লান্ট or the plant tissue which give the mechanical protection or the dermal protection or in a word the protection of the plant. এই প্রোটেক্টিভ সিস্টেমকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ডার্মাল সিস্টেম, মানে যেটা প্ল্যান্টের একদম এক্সটার্নাল বাইরের, একদম এক্সট্রিমলি বাইরের পোর্শন, সেটাকে আমরা বলি ডার্মাল সিস্টেম। এই ডার্মাল সিস্টেমের মধ্যে এপিডার্মিস, পেরিডার্ম এই পার্টটুকু পড়ে। আমরা এগুলোকে আবার পরে ডিসকাস করবো, হোয়াট ইজ এপিডার্মিস, হোয়াট ইজ পেরিডার্ম, এটসেট্রা এটসেট্রা। আর একটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। আমরা একটু আগেই দেখলাম পার্মানেন্ট টিস্যুর মধ্যে মেকানিক্যাল টিস্যু আছে। সো দিস প্রোটেক্টিভ সিস্টেম ইজ এগেইন মেকানিক্যাল সিস্টেমকেও আমরা প্রোটেক্টিভ সিস্টেমের মধ্যে ফেলি, যেহেতু এরা সাধারণত কি করে না ডেড সেল হওয়ার জন্য দে আর প্রোটেক্টিং দ্য প্ল্যান্ট ফ্রম দ্য আউটসাইড ইন্ট্রুডার্স। এগুলোর মধ্যে কোলেনকাইমা, উড ফাইবার্স, ক্লেনকাইমা পড়ে। এরপরে আমরা যেটাকে করি সেটাকে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মেটাবলিক অ্যাক্টিভিটি। আমরা জানি যে কোনো একটা প্ল্যান্টের মধ্যে নিউমেরাস মেটাবলিক অ্যাক্টিভিটি চলে। এই মেটাবলিক অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ফটোসিনথেসিস আছে, রেসপিরেশন আছে, অ্যাবজর্পশন আছে, ট্রান্সপিরেশন আছে। দিস অল আর দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি অর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা কি বলেছি, হার্বার ল্যান্ডেড 1914-এ অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ দ্য প্ল্যান্ট, তার উপর ডিপেন্ড করে উনি প্ল্যান্ট টিস্যুকে ভাগ করেছিলেন। তাহলে যখন উনি ফিজিওলজিক্যাল কন্ডিশনকে কনসিডার করেছিলেন, তাহলে অবভিয়াসলি এখানে এমন একটা কোনো টিস্যু সিস্টেম থাকবে দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য প্লান্ট সেল। নাও দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাবজর্বিং সিস্টেম।
অ্যাবজর্বিং সিস্টেমের মধ্যে আমরা রুটে যে সেলগুলোকে দেখি বা যে ভেলামেন সেলগুলোকে আমরা দেখি স্পঞ্জি প্যারেনকাইমা, দ্যাট ইজ দ্য অ্যাবজর্বিং সিস্টেম। সেকেন্ড পার্ট আছে দ্য ফটোসিনথেটিক সিস্টেম। মেসোফিল সেলস, প্যারেনকাইমাটাস সেলস, দিস আর দ্য ফটোসিনথেটিক সিস্টেম, যেখানে ফটোসিনথেটিক টিস্যু থাকে, যে ফটোসিনথেটিক টিস্যুটার মধ্যে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি হয়, দ্যাট ইজ দ্য ফটোসিনথেটিক সিস্টেম। অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য কন্ডাক্টিং সিস্টেম। দ্য কন্ডাক্টিং সিস্টেম ইজ কোন সিস্টেম না, কন্ডাক্টিং সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যার মধ্যে আমরা দেখতে পাই সমস্ত কন্ডাক্টিং টিস্যু বা সমস্ত কন্ডাক্টিং সেলগুলো থাকে, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, এটসেট্রা এটসেট্রা। দেন কাম দ্য স্টোরেজ সিস্টেম। ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ সিস্টেম আমরা এখানে কনসিডার করি। এই ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ সিস্টেমের মধ্যে আমাদের কী কী পড়ে? ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ সিস্টেমের মধ্যে আমরা ডিফারেন্ট সিডস, টিউবার্স, আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড টিউবার, স্টোরেজ টিস্যু, ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ সিস্টেমকে আমরা এর মধ্যে দেখি। দেন কাম দ্য তারপরে যে সিস্টেমটাকে আমরা দেখি সেটাকে আমরা বলছি ভেন্টিলেটিং সিস্টেম। ভেন্টিলেটিং সিস্টেমের মধ্যে কী করে? যেগুলো ভেন্টিলেশন করে প্ল্যান্টের। প্ল্যান্টের ভেন্টিলেশন মানে যেটা বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে প্ল্যান্টের ইন্টারনাল এনভায়রনমেন্টকে কানেক্ট করে, দ্যাট ইজ দ্য ভেন্টিলেটিং সিস্টেম। এই ভেন্টিলেটিং সিস্টেমের মধ্যে কী কী থাকে? এই ভেন্টিলেটিং সিস্টেমের মধ্যে আমাদের থাকে স্টোমাটা, থাকে লেন্টিসেল, এটসেট্রা এটসেট্রা। And then comes the secretory organ and excretory reservoir. এই secretory organ বা excretory reservoir এর মধ্যে আমরা সেই জায়গাগুলোকে পাই যেখানে প্রচুর পরিমাণে secretory cells containing হয়, যেমন mucilage cell, যেমন oil gland। আর excretory organ বলতে আমরা সেখানে বুঝি যেখানে প্ল্যান্টের বিভিন্ন excretory পোর্শনগুলো এসে যে সেলের মধ্যে জমা হয়, সেই সেলগুলো মিলে যে টিস্যু সিস্টেম তৈরি করে, দ্যাট ইজ দ্য excretory cells। এই এক্সক্রিটরি টিস্যু সিস্টেমের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্ল্যান্ডসও দেখতে পাই। তাহলে এই যে তিনটে মেন পার্ট দেখলাম আমরা, দিস থ্রি মেন পার্টস আর দ্য মেন ইম্পর্টেন্ট পোর্শন অর মেন ইম্পর্টেন্ট ক্যাটাগরিজ মেনশন বাই হার্বার ল্যান্ডেড ইন 1914। হার্বার ল্যান্ডেড যে চারটে ক্যাটাগরি বলেছিলেন তার মধ্যে তিনটে ক্যাটাগরি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টিমুলেশন অকারিং সিস্টেম। যেমন আমরা বলতে পারি যেটাকে আমরা বলি সেন্সারি সিস্টেম। যেমন ধরো আমরা মাইমোসা পুডিকাকে যদি টাচ করি, সেটা দেখা যায় মাইমোসা পুডিকার আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়। এই ধরনের সিস্টেম বা এই ধরনের অ্যাক্টিভিটি আমরা যে সেলগুলোর মধ্যে দেখি এবং সেই সেলগুলো এক জায়গায় ক্লাস্টার করে যে টিস্যু সিস্টেম তৈরি করে, সেই টিস্যু সিস্টেমটাকে আমরা বলি সিস্টেম কনসার্নড উইথ দ্য ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট and transmission of stimuli. That is the fourth category. But these three category are the most important in the classification mentioned by Harper Landed. So this is the overall classification of plant tissue, যেটাকে এর মধ্যে আমরা ক্লাসিক্যাল ক্লাসিফিকেশন দেখলাম ডেভেলপমেন্টের উপরে নির্ভর করে, মেরিস্টেমেটিক পার্মানেন্ট টিস্যু অ্যান্ড সেক্রেটারি টিস্যু। আরেকটা দেখলাম হার্বার ল্যান্ডেড 1914, different types of anatomical and physiological condition of the plant or status of the plant or characteristic feature of the plant দেখে তিনি টোটাল 12টা ডিফারেন্ট টাইপস অফ টিস্যু সিস্টেম বলেছিলেন। সেটাকে উনি চারটে ক্যাটাগরিকে ভাগ করেছিলেন, যার মধ্যে এই তিনটে ক্যাটাগরি সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মেরিস্টেমেটিক সিস্টেম, প্রোটেক্টিভ সিস্টেম অ্যান্ড system concerned with the metabolic activity. And system concerned with the metabolic activity containing 6 different types of system or tissue system. Next ক্লাসে আমরা এই মেরিস্টেমেটিক টিস্যুর যে ডিফারেন্ট ভাগগুলো রয়েছে বা মেরিস্টেমেটিক টিস্যু সম্বন্ধে জানবো, এবং জানবো যে ডিফারেন্ট টাইপস অফ অকারেন্সের উপরে বেস করে বা ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্সিটির উপরে বেস করে আমরা টিস্যুকে কত রকম ভাগে ভাগ করতে পারি। থ্যাংক ইউ।